হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ব্লগ 74। আজকের ব্লগে যে বিষয় আমি আলোচনা করব বিষয়টি হলো ভ্যাকসিন। অর্থাৎ ভ্যাকসিন কি, ভ্যাকসিনের মেকানিজম অফ অ্যাকশন অর্থাৎ এর কার্যপ্রণালী কি, ভ্যাকসিন কত ধরনের হয় এবং সর্বোপরি ভ্যাকসিন কি আদৌ কার্যকরী, অর্থাৎ ভ্যাকসিন আমাদের কি কি সুরক্ষা প্রদান করে। তো চলুন আজকের ব্লগটি শুরু করা যাক। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে আপনার মোবাইল স্ক্রিনের ঠিক নিচে যে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি প্রেস করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যে পেজগুলি আছে তার লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে আপনি পেজগুলি ফলো করতে পারেন আমাদের লেটেস্ট আপডেটগুলি পাওয়ার জন্য। তো চলুন আজকের বিষয়ে আসা যাক। আজকের বিষয় হলো ভ্যাকসিন। অর্থাৎ ভ্যাকসিন কি? ভ্যাকসিন হলো এমন একটি জৈব উপাদান যেটি আমাদের শরীরে প্রবেশ করে আমাদের ইমিউনিটি অর্থাৎ রোগ প্রতিরোধক ক্ষমতা তাকে বৃদ্ধি করে। তার ফলে আমাদের শরীরে বিভিন্ন রকম ইনফেকশন প্রিভেন্টেড হয়। অর্থাৎ আমাদের শরীরে বিভিন্ন রোগ জীবাণু পরবর্তীকালে যদি প্রবেশ করে সেই রোগ জীবাণু এসে আমাদের শরীরে ইনফেকশন ক্রিয়েট করতে পারে না এবং তার ফলে আমরা সুস্থ থাকি। তো ইনফেকশন প্রিভেন্ট করার পিছনে যে ভ্যাকসিনের যে রোল আছে এবং এটির যে মেকানিজম অফ অ্যাকশন অর্থাৎ এর যে কার্যপ্রণালী সেটি বুঝতে হলে আমাদেরকে একটু আমাদের ইমিউন সিস্টেম সম্পর্কে জানতে হবে। আমাদের ইমিউন সিস্টেম সাধারণত দুই ধরনের হয়, একটি হলো ইনেট ইমিউন সিস্টেম আর একটি হলো অ্যাডাপটিভ। ইনেট ইমিউনিটি যেটি থাকে সেটি হলোই আমাদের ফার্স্ট লাইন অফ ডিফেন্স। অর্থাৎ আমাদের শরীরে যখন কোনো রোগ জীবাণু প্রবেশ করে ফার্স্টেই যে ইমিউন সিস্টেমে যে পার্টটি অ্যাক্টিভ হয় সেটি হলো ইনেট ইমিউনিটি। ইনেট ইমিউনিটি কোনো রোগ জীবাণু স্পেসিফিক নয়, এটি সব সব ধরনের রোগ জীবাণুকেই কিন্তু প্রতিহত করার চেষ্টা করে, কিন্তু এটি একটু উইক হয়। তার থেকে যে স্ট্রঙ্গার যে রেসপন্স সেটি হলো অ্যাডাপটিভ ইমিউনিটি। এই অ্যাডাপটিভ ইমিউনিটি কিন্তু খুব স্পেসিফিক। অর্থাৎ আমাদের শরীরে যখন জীবাণু এ প্রবেশ করে তখন আমাদের শরীরে সেই জীবাণু এর এগেনস্টে অ্যাডাপটিভ ইমিউনিটি তৈরি হয়, কিন্তু বি বা সি এর এগেনস্টে হয় না। যখন বি প্রবেশ করে তখন বি এর এগেনস্টেই হয়। অর্থাৎ এই ধরনের ইমিউনিটির একটি মেমোরি থাকে এবং এটি খুব স্পেসিফিক। অর্থাৎ কোনো একটি রোগের প্রতি আমাদের ইমিউন হতে হলে আমাদের প্রিভিয়াস এক্সপোজার দরকার। অর্থাৎ সেই রোগ জীবাণুটি কোনোভাবে আমাদের শরীরে যদি প্রিভিয়াসলি প্রবেশ করে থাকে তখন আমাদের শরীরে সেই রোগ জীবাণুর এগেনস্টে অ্যাডাপটিভ ইমিউনিটি ডেভেলপ করে। এই যে আমাদের শরীরে বিভিন্ন রকম ইমিউনিটি থাকে তার পিছনে যে উপাদানগুলি হলো তার মধ্যে প্রধান হলো বিভিন্ন ধরনের লিম্ফোসাইট। এই লিম্ফোসাইটের মধ্যে টি সেলস হতে পারে, বি সেলস হতে পারে এবং বিভিন্ন রকম অ্যান্টিবডি। এই অ্যান্টিবডি হলো এমন একটি পদার্থ যা অ্যান্টিজেন অর্থাৎ অ্যান্টিজেন যেগুলি বাইরের রোগ জীবাণু যেগুলিকে আমরা অ্যান্টিজেন হিসাবে ট্রিট করি তার এগেনস্টে কিন্তু ফাইট করে। এবার আমরা জানবো যে ভ্যাকসিন কিভাবে কাজ করে। তো ভ্যাকসিনের যে মেকানিজম সেটা প্রথমেই বললাম যে অ্যাডাপটিভ ইমিউনিটির উপরে বেস করে। আর ধরে নিন আপনার শরীরে যদি কোনোভাবে কোনো একটি জীবাণু, সেটি জীবিত বা মৃত হোক অথবা তার কোনো যদি একটি পার্টস আপনার শরীরে প্রবেশ করে তখন সেই জীবাণুর প্রতি বা সেই জীবাণুর স্পেসিফিক পার্টের প্রতি আমাদের শরীরে কিন্তু রিয়াকশনস হয় এবং এই যে মেমোরিটা থাকে এই মেমোরিটা কিন্তু পরবর্তীকালে আমাদের শরীরে থেকে যায় এবং সেটি কিন্তু পরবর্তীকালে ওই সেম জীবাণু যখন আমাদের শরীরে প্রবেশ করে তার এগেনস্টে কিন্তু ফাইট করে এবং আমাদের বডিকে সেই স্পেসিফিক জীবাণুর প্রতি কিন্তু আমাদের শরীরে একটা ইমিউনিটি গড়ে ওঠে। এর পিছনে বিভিন্ন রকম সেলস থাকে, বি সেলস থাকে, টি সেলস থাকে। এর মধ্যে যে বি সেল থাকে, বি বি টাইপের যে লিম্ফোসাইটস যেগুলি হয় সেগুলি সাধারণত অ্যান্টিবডি প্রডিউস করে রাখে এবং এই অ্যান্টিবডি যখন একটা প্রপার ভ্যাকসিনেশন হয় ভ্যাকসিনেশনের পরে এই অ্যান্টিবডির মাত্রা শরীরে বাড়তে থাকে। অথবা স্পেসিফিক কিছু টি সেলস থাকে, কিছু হেল্পার টি সেল, কিছু সাইটোটক্সিক টি সেল এবং কিছু মেমোরি টি সেলস থাকে। বিশেষ করে এই যে মেমোরি টি সেলস থাকে তার মধ্যে কিন্তু একটা প্রিভিয়াস এক্সপোজারের কিন্তু একটা মেমোরি থেকে যায়, যেটা কিন্তু পরবর্তীকালে আমাদের শরীরে যখন সেই জীবাণুটি আবার এসে প্রবেশ করে তখন তার এগেনস্টে কিন্তু একটা ফাইট তৈরি করে। তো এই হলো বেসিক মেকানিজম। এবার আমরা একটু সংক্ষেপে জেনে নেব যে ভ্যাকসিন কত ধরনের হয়, অর্থাৎ ভ্যাকসিনের কি কি টাইপ আছে। ভ্যাকসিন বিভিন্ন ধরনের হতে পারে, তার মধ্যে প্রথমেই যেটি হলো সেটি হচ্ছে যে ইনঅ্যাক্টিভেটেড ভ্যাকসিন বা কিল্ড ভ্যাকসিন। এই ক্ষেত্রে কি করা হয়, যে যে জীবাণুটি থাকে সেটিকে শরীরের বাইরে ডেস্ট্রয় করা হয়। প্রথমে সেটাকে হিট দিয়ে কোনো কেমিক্যাল ট্রিট করে অথবা রেডিয়েশনের মাধ্যমে সেই জীবাণুটিকে মেরে ফেলা হয়। এরপরে সেই মৃত জীবাণুটিকে আমাদের শরীরে প্রবেশ করানো হয়। যেহেতু সেটি জীবিত নয়, সেটি আমাদের শরীরে
রোগ তৈরি করতে পারে না, কিন্তু সেই জীবাণুটি যখন শরীরে প্রবেশ করে তার মধ্যে তার যে বিভিন্ন স্ট্রাকচার থাকে তার মধ্যে বিভিন্ন রকম অ্যান্টিজেন থাকে। এই অ্যান্টিজেনগুলির এগেনস্টে কিন্তু আমাদের শরীরের মধ্যে তখন অ্যান্টিবডি তৈরি হয়, এবং এই অ্যান্টিবডি পরবর্তীকালে আমাদের সেই সকল রোগ জীবাণু থেকে আমাদের প্রোটেক্ট করে। তো এটি হলো কিল্ড ভ্যাকসিন। এই কিল্ড ভ্যাকসিন বিভিন্ন ধরনের হতে পারে। হেপাটাইটিস এর ক্ষেত্রে দেখা যায় কিল্ড ভ্যাকসিন ইউজ করা হয়। এছাড়াও জলাতঙ্ক বা রেবিস নামের যে ভয়ানক রোগটি আছে সেক্ষেত্রেও কিন্তু যে টিকাটি ইউজ করা হয় সেটি কিন্তু একটি কিল্ড। আরেকটি ইনঅ্যাক্টিভ ভ্যাকসিন বা কিল্ড ভ্যাকসিনের এক্সাম্পল হলো ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন। এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের ব্যাপারে আমরা অনেকে হয়তো শুনে থেকেছি। তো এই ভাইরাসের যে সারফেস থাকে সেই সারফেসে কিছু স্পেসিফিক অ্যান্টিজেন থাকে, হ্যাঁ, যেগুলির এগেনস্টে কিন্তু আমাদের শরীরে প্রতিরোধ তৈরি হয়। ভ্যাকসিনের পরবর্তী ধরন বা পরবর্তী টাইপটি হলো লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন। লাইভ বলতে এটি জীবিত, কিন্তু এক্ষেত্রে এমনভাবে জীবাণুটিকে ল্যাবরেটরিতে প্রিপেয়ার করা হয় যাতে জীবাণুটি জীবিত থাকে কিন্তু তার ভিরুলেন্স থাকে না, অর্থাৎ শরীরে রোগ তৈরি করার যে ক্ষমতা সেটি কিন্তু থাকে না। তার ফলে যখন এই জীবাণুটিকে শরীরে প্রবেশ করানো হয় এই জীবাণুটি কোনোভাবেই শরীরে কোনো রকম রোগ সৃষ্টি করতে পারে না, অথচ শরীরে কিন্তু তার এগেনস্টে ইমিউনিটি ডেভেলপ করে যায়। এই ধরনের ভ্যাকসিনের এক্সাম্পল হলো ইয়েলো ফিভার ভ্যাকসিন। আরেকটি খুব কমন ভ্যাকসিন যেটি সম্পর্কে আমরা সবাই জানি সেটি হলো বিসিজি ভ্যাকসিন, টিউবারকুলোসিসের ক্ষেত্রে যে ভ্যাকসিনটি ইউজ করা হয়। এছাড়াও মিজলস, মাম্পস, রুবেলা এই ধরনের যে ভ্যাকসিনসগুলি থাকে সেগুলিও কিন্তু লাইভ অ্যাটেনুয়েটেড ভ্যাকসিন। আরেকটি ধরনের ভ্যাকসিন হলো টক্সয়েড ভ্যাকসিন। এক্ষেত্রে ইমিউনিটি শরীরে সেই জীবাণুটির এগেনস্টে তৈরি হয় না, কিন্তু সেই জীবাণু থেকে উৎপন্ন যে টক্সিন আমাদের ক্ষতি করে থাকে সেই টক্সিনের এগেনস্টে কিন্তু অ্যান্টিবডি উৎপন্ন হয়, এবং সর্বোপরি সেই জীবাণু থেকে কিন্তু আমাদের শরীরকে প্রোটেক্ট করে। এক্সাম্পল হলো টক্সয়েডের মধ্যে সব থেকে ভালো এক্সাম্পল হলো টিটেনাস টক্সয়েড, যেটি আমরা প্রায়শই হাত পা কেটে গেলে নিয়ে থাকি, এবং তাছাড়াও আরেকটি টক্সয়েড ভ্যাকসিনের এক্সাম্পল হলো ডিপথেরিয়া ভ্যাকসিন। ভ্যাকসিনের পরবর্তী ক্যাটাগরিটি হলো সাব ইউনিট ভ্যাকসিন। লাইভ অ্যাটেনুয়েটেড অথবা কিল্ড ভ্যাকসিনের ক্ষেত্রে আমরা দেখেছি যে সম্পূর্ণ জীবাণুটিকে শরীরে প্রবেশ করানো হয়, আয়দা সেটা জীবিত অথবা মৃত। কিন্তু সাব ইউনিট ভ্যাকসিন হচ্ছে এমন ভ্যাকসিন যেক্ষেত্রে সম্পূর্ণ জীবাণুটিকে দেওয়া হয় না, তার শরীরের কিছু পার্টস আমাদের শরীরে ঢোকানো হয়। তার ফলে সেই পার্টসগুলি এক একটা অ্যান্টিজেন হিসাবে কাজ করে, এবং সেই অ্যান্টিজেনের এগেনস্টে আমাদের শরীরে অ্যান্টিবডি তৈরি হয় এবং আমাদের শরীরে অ্যাডাপটিভ ইমিউনিটি ডেভেলপ করে। পরবর্তীকালে সেই অ্যান্টিবডি বা সেই অ্যাডাপটিভ ইমিউনিটি কিন্তু সমগ্র আমাদের সেই অর্গানিজমটি থেকেই কিন্তু আমাদের শরীরকে প্রোটেক্ট করে থাকে। এই ধরনের ভ্যাকসিনের এক্সাম্পল হলো হেপাটাইটিস বি ভ্যাকসিন। হেপাটাইটিস বি এর ক্ষেত্রে যে ভাইরাস পার্টিকেল থাকে তার যে সারফেস থাকে, সারফেসের উপরে সারফেস অ্যান্টিজেন নামক একটি অ্যান্টিজেন থাকে, সেই অ্যান্টিজেনটিকে শরীরে প্রবেশ করানো হয়। তার ফলে সেটি যেরকম রোগ সৃষ্টি করতে পারে না, কিন্তু সেই অ্যান্টিজেনের এগেনস্টে আমাদের শরীরে ইমিউনিটি তৈরি হয় এবং পরবর্তীকালে সেই ভাইরাসের ইনফেকশন থেকে আমাদের শরীরকে প্রিভেন্ট করে। পরবর্তী আরেকটি এক্সাম্পল হলো, খুব ভালো এক্সাম্পল, ইনফ্লুয়েঞ্জার একটা সাব ইউনিট ভ্যাকসিন আছে, যে ক্ষেত্রে ইনফ্লুয়েঞ্জার যে ভাইরাস পার্টিকেল থাকে তার উপরে সারফেসে নিউরামিনিডেস নামক যে অ্যান্টিজেন থাকে সেই অ্যান্টিজেনের পার্টটিকে কিন্তু আমাদের শরীরে ঢোকানো হয়। অনেক সময় হিমাগ্লুটিনিন নামক অ্যান্টিজেনটিকেও দেওয়া হয়। তার ফলে কি হয় যে ইনফ্লুয়েঞ্জার এগেনস্টে আমাদের শরীরে ইমিউনিটি ডেভেলপ করে। এছাড়াও আরও বিভিন্ন রকম ভ্যাকসিন বিভিন্ন সময় এসেছে এবং তারা কিন্তু খুব এফেক্টিভ প্রমাণিত হয়েছে, যার মধ্যে ডিএনএ ভ্যাকসিন আছে, আরএনএ ভ্যাকসিন আছে, টি সেল রিসেপ্টর ভ্যাকসিন আছে, এবং বিভিন্ন ক্যান্সারের ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন রকম ভ্যাকসিন ডেভেলপমেন্টের কিন্তু কাজ চলছে। এই প্রসঙ্গে আমি জাস্ট আরএনএ ভ্যাকসিন নিয়ে দু একটি কথা বলতে চাই, কারণ আরএনএ ভ্যাকসিন খুব প্রাসঙ্গিক এই মুহূর্তে। কারণ আপনারা অনেকেই হয়তো জানেন যে করোনা ভাইরাসের এগেনস্টে কিন্তু ভ্যাকসিন ডেভেলপমেন্টের কাজ চলছে। করোনা ভাইরাসের এগেনস্টে কিন্তু বিভিন্ন ধরনের ভ্যাকসিন ডেভেলপ করার চেষ্টা চলছে, তার মধ্যে একটি কিন্তু আরএনএ ভ্যাকসিন। এই আরএনএ ভ্যাকসিন নিয়ে ইউএসএতে অলরেডি কিন্তু ক্লিনিক্যাল ট্রায়াল স্টার্ট হয়ে গেছে। আরএনএ ভ্যাকসিন বলতে যেটা বোঝায় যে সেলের মধ্যে যে নিউক্লিক অ্যাসিড মেটেরিয়াল থাকে তা সাধারণত ডিএনএ বা আরএনএ হয়, এবং এই যে আরএনএ হয় এই আরএনএ থেকে অ্যাকচুয়ালি কোনো সেলের যে প্রোটিন সিনথেসিস হয় সেই প্রোটিন সিনথেসিসের জন্য কিন্তু এই আরএনএ দায়ী। তো এই আরএনএ যদি কোনো ব্যক্তির শরীরে প্রবেশ করানো হয় তো তখন সেই আরএনএর এগেনস্টে প্রোটেকশন তৈরি হয়, এবং পরবর্তীকালে সেই অর্গানিজম যখন সেই ব্যক্তির শরীরে প্রবেশ করে প্রোটিন সিনথেসিসের কাজ শুরু করে এবং আরএনএ প্রোডাকশন হয়, তখন কিন্তু সেই অর্গানিজমকে
এই আমাদের দেহে যে প্রিভিয়াসলি প্রিপেয়ার্ড যে অ্যান্টিবডি বা অ্যাডাপটিভ ইমিউনিটি থাকে সেইটার মাধ্যমে কিন্তু সেই অর্গানিজমকে প্রিভেন্ট করা যায়, এটা কিন্তু প্রমাণ হয়েছে। এবং করোনা ভাইরাস রিলেটেড যে ভ্যাকসিনটি আছে সেটিও কিন্তু একটি ভ্যাকসিন আছে এমআরএনএ বেসড, আরেকটি কিন্তু লাইভ অ্যাটেনুয়েটেড, সেটি নিয়েও কাজ চলছে। আরও কিছু ভ্যাকসিন নিয়ে কিন্তু বিভিন্ন দেশে কিন্তু কাজ চলছে। ইউএসএতে কাজ হচ্ছে, চায়না, ইউকে, জার্মানি, ইভেন ইন্ডিয়াতেও কিন্তু ভ্যাকসিন ডেভেলপমেন্টের কাজ কিন্তু চলছে। পরবর্তী ভ্লগে আমি চেষ্টা করব যে করোনা ভাইরাস রিলেটেড যে ভ্যাকসিনগুলি আছে সেগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করার। এখন চলে আসি সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নে, যে ভ্যাকসিন কি আদৌ এফেক্টিভ, অর্থাৎ ভ্যাকসিন কি আমাদের দেহকে কোনো ইনফেকশন থেকে আদৌ কি প্রিভেন্ট করে। এ বিষয়ে কথা বলতে হলে একটু আমাদের হিস্ট্রি জেনে নেওয়া ভালো। ভ্যাকসিন ডেভেলপমেন্টের প্রথম যে এফর্ট যেটা আসে সেটা কিন্তু ইনসিডেন্টালি সেই চায়নাতেই আসে। চায়নাতে প্রথম যে ভ্যাকসিনটি ডেভেলপ করার চেষ্টা করা সেটি হলো স্মল পক্স ভ্যাকসিন, কিন্তু সেটি খুব বেশি ডেভেলপ করতে পারেনি। ভ্যাকসিন ডেভেলপমেন্টের ক্ষেত্রে সব থেকে যুগান্তকারী যে সাফল্যটি আসে সেটি কিন্তু আসে ইউকেতে। সেখানে ডক্টর এডওয়ার্ড জেনার তিনি কিন্তু প্রথম সাকসেসফুলি স্মল পক্সের এগেনস্টে ভ্যাকসিন ডেভেলপ করতে সক্ষম হন। এক্ষেত্রে একটি খুব মজার ঘটনা আছে, সেটি আপনাদের সাথে সংক্ষেপে শেয়ার করব। যে তিনি একদম তার কেরিয়ারের শুরুর দিকে তিনি যখন এই স্মল পক্স নিয়ে রিসার্চ করছিলেন তখন তিনি জানতে পারেন যে যে সমস্ত এরিয়াতে বিভিন্ন গবাদি পশু থাকে, অর্থাৎ তাদের যারা হ্যান্ডলিং করে, যারা এই গবাদি পশুর ক্লোজ কন্ট্যাক্টে আসে, দেখা গেছে যে তাদের মধ্যে স্মল পক্সের ইনসিডেন্স খুব কম, অর্থাৎ তারা খুব কম স্মল পক্স রোগটিতে আক্রান্ত হচ্ছেন। তিনি আরও বেশি গবেষণা করে জানতে পারেন যে মানুষের শরীরে যেরকম স্মল পক্স নামক রোগটি হয়, ঠিক সমগোত্রীয় একটি রোগ পশুদের শরীরেও হয়, সেটি হলো কাউপক্স। এই দুটি ভাইরাসের মধ্যে অনেক সিমিলারিটি আছে। তো তখন আস্তে আস্তে এটা বোঝা যায় যে কাউপক্সের ভাইরাসের সাথে যেহেতু স্মল পক্সের ভাইরাসের অনেক সিমিলারিটি আছে, তো কোনো ব্যক্তি যদি কোনো কারণে এই কাউপক্স ভাইরাসের কন্ট্যাক্টে আসেন, অর্থাৎ তার এক্সপোজড হন সেই কাউপক্স জীবাণুটির দ্বারা, তাহলে তার শরীরে যে ইমিউনিটি তৈরি হয় সেই ইমিউনিটি কিন্তু স্মল পক্সকে পরবর্তীকালে প্রিভেন্ট করতে পারে। তো তখন তিনি এক্সপেরিমেন্টাল বেসিসে একজন ব্যক্তির শরীরে সেই কাউপক্সের জীবাণু দেন এবং একটা নির্দিষ্ট সময় ওয়েট করেন যাতে সেই ব্যক্তির শরীরে ইমিউনিটি ডেভেলপ করে, এবং তারপরে যখন তার শরীরে স্মল পক্সের জীবাণু দেওয়া হয় তখন দেখা যায় যে তিনি অলরেডি প্রোটেক্টেড হয়ে আছেন। এইভাবেই স্মল পক্সের ভ্যাকসিন কিন্তু চলে আসে। এবং সবথেকে পজিটিভ ব্যাপার এটাই যে স্মল পক্স কিন্তু আজকে ইরেডিকেটেড হয়েছে, অর্থাৎ স্মল পক্স এতটাই এফেক্টিভ ভ্যাকসিন ছিল যে এই ভ্যাকসিনটি মানে সফলভাবে প্রয়োগের ফলে কিন্তু পৃথিবীতে এখন স্মল পক্স রোগটি নেই। সুতরাং বুঝতেই পারছেন যে ভ্যাকসিন কতটা এফেক্টিভ হতে পারে। এবং পরবর্তীকালে এমএমআর ভ্যাকসিনের মাধ্যমে মিজলস, মাম্পস, রুবেলা এইগুলোর ইনসিডেন্স অনেক কমে এসছে। ডেভেলপড কান্ট্রিতে এখন টিউবারক্লোসিস বা যক্ষ্মার মতো রোগ প্রায় হয়ই না। সুতরাং বুঝতেই পারছেন যে ভ্যাকসিন খুবই এফেক্টিভ। আর তার থেকেও বড় কথা যে যদি কোনো ডিজিজকে আগের থেকেই প্রিভেন্ট করা যায়, পরবর্তীকালে কিন্তু সেই ডিজিজের যে মরবিডিটি, অর্থাৎ সেই ডিজিজের যে এফেক্ট, সেটাও কিন্তু অনেক কমানো যায়। সুতরাং ভ্যাকসিনেশন খুবই জরুরি। যে সমস্ত রোগের ভ্যাকসিন আছে এবং ন্যাশনাল ইমিউনাইজেশন শিডিউল আছে সেখানে কিন্তু ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে যে কোন কোন ভ্যাকসিনেশন কোন সময় নেওয়া উচিত। সুতরাং আজকের ব্লগে আর এর থেকে বেশি কিছু আলোচনা করব না। আজকে আমরা ভ্যাকসিনেশন নিয়ে আলোচনা করলাম। চেষ্টা করব পরবর্তী ব্লগে করোনা ভাইরাস রিলেটেড যে ভ্যাকসিনগুলি নিয়ে কাজ চলছে, যেগুলি ট্রায়াল ফেজে আছে, সেগুলি নিয়ে আমি আলাদা করে একটি ব্লগ আমি বানাবো। পরবর্তী ব্লগটিতে আমি চেষ্টা করব সেই বিষয়টি কভার করার। আজকের ব্লগে এটুকুই থাক। সবশেষে একটাই কথা বলবো যে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।